সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ সবাইকে আসসালামু আলাইকুম। আজকে আমি একটি নতুন টপিকস নিয়ে হাজির হয়েছি। আজকে আমি নন ফাইনাইট ভার্বের একটা অংশ জিরান্ট নিয়ে আলোচনা করব। বন্ধুরা, জিরান্ট নিয়ে আলোচনা করার পূর্বে আমরা দেখে নেব যে বাংলা কোন ধরনের বাক্যে জিরান্ট বসে থাকে। যেহেতু আমাদের মাতৃভাষা বাংলা, তো আমরা বাংলা থেকে ইংরেজিতে কনভার্ট করি। তো জিরান্ট কি আসলে? জিরান্ট হচ্ছে একটা ডাবল পার্টস অফ স্পিচ, অর্থাৎ একই সাথে ভার্ব এবং নাউনের কাজ করে। জিরান্টের ঘটনা হচ্ছে ভার্বের বেস ফর্মের সাথে আইনজি যোগ করলে সেটা জিরান্ট হয়। তো বন্ধুরা, প্রথমে আমরা দেখব যে জিরান্ট কোন কোন ক্ষেত্রে ব্যবহার হতে পারে। জিরান্ট যেহেতু একটা নাউন, অর্থাৎ নাউন একটা বাক্যে যেখানে যেখানে বসতে পারে, জিরান্টও সেখানে সেখানে বসতে পারে। তো বন্ধুরা, প্রথমে আমরা দেখব যে একটা ভার্বের সাবজেক্ট হিসাবে জিরান্ট বসতে পারে। তো চলো বন্ধুরা, আমরা বাংলা বাক্য থেকে ইংরেজি বাক্যে জিরান্টের প্রয়োগ দেখানোর চেষ্টা করব। প্রথমে দেখো, হাঁটা স্বাস্থ্যের জন্য ভালো। তো ওয়াকিং ইজ গুড ফর হেলথ। এখানে ওয়াকিং হচ্ছে ইজ ভার্বের সাবজেক্ট। তোমরা জানো যে কোনো ভার্বের সাবজেক্ট হিসেবে নাউন বসে, নাউন এর পরিবর্তে প্রোনাউন বসে। তো বন্ধুরা, নাউনের মতো এরকম যত ওয়ার্ড আছে যেগুলো মানে নাউনের মতো কাজ করে, সেগুলো কি নাউন যেখানে যেখানে বসে সেখানে বসতে পারে। তো জিরান্ট যেহেতু একটা নাউন, তো জিরান্ট ভার্বের সাবজেক্ট হিসেবে বসতে পারে, অর্থাৎ জিরান্টটা এখানে ইনডিরেক্টলি অর্থাৎ পরোক্ষভাবে নাউনের কাজ করেছে। তো ওয়াকিং ইজ গুড ফর হেলথ, এখানে ওয়াকিংটা হচ্ছে একটা জিরান্ট। এরপর দ্বিতীয় সেন্টেন্সে, সাঁতার কাটা একটি ভালো ব্যায়াম। সুইমিং ইজ গুড এক্সারসাইজ। এখানেও ইজ ভার্বের সাবজেক্ট হিসেবে সুইমিং, এটা জিরান্ট, অর্থাৎ ইনডিরেক্টলি এটা নাউনের কাজ করেছে। তৃতীয় সেন্টেন্সে, গো গ্রাসে আহার স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। ইটিং ভোরাসিয়াসলি ইজ ইনজুরিয়াস টু হেলথ। এখানে ইটিং হচ্ছে ইজ ভার্বের সাবজেক্ট, অর্থাৎ এখানে ইটিং হচ্ছে জিরান্ট, এটা পরোক্ষভাবে নাউনে কাজ করেছে। চতুর্থ সেন্টেন্সে, সকলকে প্রশংসা করতে গেলে কাউকেই প্রশংসা করা হয় না। তো প্রেজিং অল অ্যালাইক ইজ প্রেজিং নান। তো বন্ধুরা, এখানে ইজ ভার্বের সাবজেক্ট হচ্ছে প্রেজিং, এটা জিরান্ট এবং পরোক্ষভাবে এটা নাউনে কাজ করেছে। পঞ্চম সেন্টেন্সে যেটা, ঘাসের উপরে হাঁটা নিষিদ্ধ। ওয়াকিং অন দ্য গ্রাস ইজ ফরবিডেন। তো এখানে ওয়াকিংটা হচ্ছে একটা জিরান্ট, এখানে ইজ ভার্বের সাবজেক্ট হিসেবে ওয়াকিংটা কাজ করেছে, অর্থাৎ এটা পরোক্ষভাবে নাউনে কাজ করেছে। তো বন্ধুরা, প্রথমে তোমরা দেখলে যে এখানে 5টা আমি সেন্টেন্স লিখেছি যে বাংলা থেকে ইংরেজি বাক্যে কীভাবে জিরান্ডের প্রয়োগ করতে হয়। প্রথমে আমরা দেখলাম যে ভার্বের সাবজেক্ট হিসেবে জিরান্ডের প্রয়োগ। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা দেখব যে জিরান্ডের কোনো কিছুর অবজেক্ট হিসাবে জিরান্ডের ব্যবহার, অর্থাৎ সেটা হতে পারে ভার্বের অবজেক্ট, হতে পারে কোনো প্রিপোজিশনের অবজেক্ট, হতে পারে কোনো সেটা পসেসিভ প্রোনাউনের পরে জিরান্ডের ব্যবহার। তো আমরা এই 5টা ব্যবহার একটু দেখব। দেখো প্রথমটা কি আছে, যে সে কবিতা পড়তে ভালোবাসে। হি লাইকস রিডিং পোয়েট্রি। তো এখানে বন্ধুরা, লাইকস হচ্ছে ভার্ব, তো ভার্বের পরে রিডিং, এটা হচ্ছে জিরান্ট, ভার্বের অবজেক্ট হিসাবে এখানে জিরান্ট বসেছে। দ্বিতীয় সেন্টেন্স, আমি না হেসে থাকতে পারলাম না। এখানে ভার্ব হচ্ছে আই কুড নট হেল্প লাফিং। তো ভার্ব হচ্ছে কুড নট হেল্প। কুড নট হেল্প এই ভার্বের অবজেক্ট হিসাবে বসছে লাফিং। তো ভার্বের অবজেক্ট হিসাবে এটা লাফিং, অর্থাৎ এটা ইনডিরেক্টলি নাউনের কাজ করেছে। আমরা জানি যে কোনো ভার্বের অবজেক্ট হিসেবে সাধারণত নাউন বসে, তো এখানে জিরান্টটা ইনডিরেক্টলি নাউনের কাজ করেছে। তৃতীয় সেন্টেন্স, সে সাঁতার কাটতে ভালোবাসে। হি ইজ ফন্ড অফ সুইমিং। বন্ধুরা, এখানে প্রিপোজিশন অফ এর পরে সুইমিং বসেছে, অর্থাৎ আমরা জানি যে প্রিপোজিশনের পরে নাউন বসে, তো এখানে সুইমিংটা ইনডিরেক্টলি নাউনে কাজ করেছে। হি ইজ ফন্ড অফ সুইমিং। চতুর্থ সেন্টেন্স, সিংহের গর্জন শোনা গিয়েছিল। দ্য রোরিং অফ দ্য লায়ন ওয়াজ হার্ড। তো বন্ধুরা, এখানে খেয়াল করো যে রোরিংটা হচ্ছে জিরান্ট। আমরা জানি দি প্লাস জিরান্ট প্লাস অফ, এটাকে ভার্বাল নাউন বলা হয়। তো এখানে রোরিং হচ্ছে জিরান্ট, অর্থাৎ এটা ইনডিরেক্টলি নাউনে কাজ করেছে। পঞ্চম সেন্টেন্স, সে আমার লেখা পছন্দ করলো। তো হি লাইক মাই রাইটিং। বন্ধুরা, এখানে পসেসিভ প্রোনাউনের পরে আমরা জানি পসেসিভ প্রোনাউনের পরে নাউন বসে, তো এখানে মাইয়ের পরে আছে রাইটিং। তো রাইটিংটা এখানে জিরান্ট এখানে ইনডিরেক্টলি নাউনে কাজ করেছে। তো বন্ধুরা, আমরা কতগুলো বাংলা বাক্যে জিরান্ডের প্রয়োগ দেখলাম। আশা করি তোমরা এভাবে বাংলা বাক্য থেকে ইংরেজি বাক্যে জিরান্ডের ব্যবহারটা তোমরা সহজেই করতে পারবে।
এর আগে আমরা দেখেছি জেরার্ডের আলোচনা, এখন দেখবো হচ্ছে আমরা ইনফিনিটিভ। অর্থাৎ ইনফিনিটিভ কি? ইনফিনিটিভ হচ্ছে একটা ডাবল পার্টস অফ স্পিচ, অর্থাৎ এটি একই সাথে ভার্ব এবং নাউনের কাজ করে। এটার গঠনটা কি? গঠনটা হচ্ছে টু প্লাস ভার্বের বেস ফর্ম, সংক্ষেপে আমি লিখেছি ভি অন। তো ইনফিনিটিভ একটা ডাবল পার্টস অফ স্পিচ, এটা একই সাথে ভার্ব এবং নাউনের কাজ করে। অর্থাৎ একটা নাউন বাক্যে যেখানে যেখানে বসতে পারে, ইনফিনিটিভও সেখানে সেখানে বসতে পারে। তো বন্ধুরা, আমরা প্রথমে 5টা উদাহরণ দিয়েছি। এই 5টা উদাহরণ হচ্ছে কোনো ভার্বের সাবজেক্ট হিসেবে ইনফিনিটিভের ব্যবহার। তো প্রথমে তোমরা প্রথম বাক্যটা একটু খেয়াল করো। আমরা বাংলা থেকে ইংরেজি করে দেখিয়েছি যে বাংলা কোন ধরনের বাক্যে ইনফিনিটিভ ব্যবহার করতে হয়। ভুল করা মানুষের স্বভাব, টু আর ইজ হিউম্যান। তো এখানে ভার্ব হচ্ছে ইজ ভার্বের সাবজেক্ট হচ্ছে এখানে টু আর। তো বন্ধুরা, ইনফিনিটিভ যেহেতু এটা পরোক্ষভাবে নাউনের কাজ করে, তো সুতরাং এখানে টু আর হচ্ছে একটা নাউন, অর্থাৎ ভার্বের সাবজেক্ট হিসেবে এখানে টু আর বসেছে। এরপর দ্বিতীয় সেন্টেন্স আমরা দেখি, ক্ষমা করা স্বর্গীয় গুণ, টু ফরগিভ ইজ ডাইভিন। তো এখানে ইজ ভার্বের সাবজেক্ট হিসেবে বসেছে টু ফরগিভ। তো টু ফরগিভ হচ্ছে এখানে ইনফিনিটিভ, এটা পরোক্ষভাবে নাউনের কাজ করেছে। এরপরে তৃতীয় সেন্টেন্সে, চুরি করা মহাপাপ, টু স্টিল ইজ গ্রেট সিন। তো ইজ ভার্বের এখানে সাবজেক্ট হচ্ছে টু স্টিল। টু স্টিলটা হচ্ছে এখানে একটা ইনফিনিটিভ, অর্থাৎ এটা পরোক্ষভাবে নাউনের কাজ করেছে। চতুর্থ সেন্টেন্সে, ভ্রমণ করা ভালো ব্যায়াম, টু ওয়াক ইজ আ গুড এক্সারসাইজ। টু ওয়াকটা হচ্ছে একটা ইনফিনিটিভ, এখানে ইজ ভার্বের সাবজেক্ট হিসেবে টু ওয়াক অর্থাৎ ইনফিনিটিভ, এটা পরোক্ষভাবে নাউনের কাজ করেছে। পঞ্চম সেন্টেন্সে আমরা যেটা দেখব, মিথ্যা বলা একটি মহাপাপ, টু টেল এ লাই ইজ আ গ্রেট সিন। তো ইজ ভার্বের এখানে সাবজেক্ট হচ্ছে টু টেল। টু টেল হচ্ছে ইনফিনিটিভ, এটা পরোক্ষভাবে নাউনের কাজ করেছে। তো বন্ধুরা, প্রথম এই 5টি সেন্টেন্স তোমরা দেখেছো যে কোনো ভার্বের সাবজেক্ট হিসেবে ইনফিনিটিভের ব্যবহার, অর্থাৎ ইনফিনিটিভ যেহেতু একটা নাউনের কাজ করে, অর্থাৎ নাউন যেখানে যেখানে বসতে পারে, ইনফিনিটিভও বাক্যের সেখানে সেখানে বসতে পারে। তো এরপরে আমরা দেখব হচ্ছে যে কোনো কিছুর অবজেক্ট হিসেবে ইনফিনিটিভের ব্যবহার। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা দেখব হচ্ছে যে ইনফিনিটিভের অর্থাৎ বাক্যে অবজেক্ট হিসেবে ব্যবহার। অর্থাৎ ইনফিনিটিভ যখন কোনো ভার্বের অবজেক্ট হিসেবে বসে, তখন বাংলা বাক্যের রূপটা কীরকম থাকে। তো বন্ধুরা, এই ক্ষেত্রে আমরা দেখব যে ইনফিনিটিভ যখন সেকেন্ড ভার্ব হিসেবে অর্থাৎ একটা ভার্বের অবজেক্ট হিসেবে বসে, সেই ক্ষেত্রে দ্বিতীয় ভার্বের বাংলা অর্থে শেষে ইতে, সংক্ষেপে তে। অর্থাৎ যখন আমরা একটা ভার্বের অবজেক্ট হিসেবে ইনফিনিটিভ ব্যবহার করব, তখন দ্বিতীয় ভার্বের শেষে ইতে, এই প্রত্যয়টা ইতে বা সংক্ষেপে তে, এটি যুক্ত থাকে। তো বন্ধুরা, আমরা দেখি প্রথমে বাংলা থেকে আমরা ইংরেজিতে কনভার্ট করার চেষ্টা করব। প্রথম সেন্টেন্সটা দেখো, সে গল্পের বই পড়তে ভালোবাসে। তাহলে পড়তে, এই যে দ্বিতীয় যে ক্রিয়া পড়তে ভালোবাসে, তো পড়তে, তো এখানে ইতে আছে। তো হি লাইকস টু রিড স্টোরি বুকস। তো বন্ধুরা, এখানে লাইকস হচ্ছে মেইন ভার্ব, আর সেকেন্ড ভার্ব হচ্ছে এখানে টু রিড। তো এখানে মেইন ভার্ব লাইকসের অবজেক্ট হিসেবে ইনফিনিটিভ টু রিড। তো তোমরা জানো যে একটা ভার্বের অবজেক্ট হিসেবে নাউন বসতে পারে। তো ইনফিনিটিভ যেহেতু পরোক্ষভাবে একটা নাউনের কাজ করে, তো সুতরাং একটা ভার্বের অবজেক্ট হিসেবে ইনফিনিটিভ বসতে পারে। তো এখানে সেকেন্ড ভার্বের অর্থ, বাংলা অর্থ যদি ইতে বা তে আসে, তখন আমরা ইনফিনিটিভ ব্যবহার করব। দ্বিতীয় সেন্টেন্সটা, আমি তাকে দেখতে গিয়েছিলাম। তো আমি তাকে দেখতে গিয়েছিলাম, এখানে দেখতে তে আছে। তো বন্ধুরা দেখো, আই ওয়েন্ট টু সি হিম। তো মেইন ভার্ব ছিল ওয়েন্ট, এটার অবজেক্ট হিসেবে টু সি, দেখতে, এটা হচ্ছে ইনফিনিটিভ। অর্থাৎ ওয়েন ভার্বের অবজেক্ট হিসেবে এখানে ইনফিনিটিভ নাউনের কাজ করেছে। তৃতীয় সেন্টেন্স, সে তাহার দোষ স্বীকার করতে অস্বীকার করলো। তো স্বীকার করতে, এখানেও দেখো স্বীকার করতে, এখানে ইতে আছে, তে আছে। তো হি ডিক্লাইন টু কনফেস হিজ ফল্ট। তো এখানে ডিক্লাইন, এটা মেইন ভার্ব, মেইন ভার্বের এখানে অবজেক্ট হিসেবে ইনফিনিটিভ টু কনফেস, এটা পরোক্ষভাবে নাউনের কাজ করেছে। চতুর্থ সেন্টেন্সটা আমরা দেখব, আমি তাকে বাক্সটি খুলতে অনুমতি দিলাম। তা আই অ্যালোড হিম টু ওপেন দ্য বক্স। তো এখানে অ্যালোড, এটা হচ্ছে মেইন ভার্ব, দ্বিতীয় ভার্ব হিসেবে আসছে টু ওপেন। তো বন্ধুরা, এখানে তোমরা দেখো বাংলা বাক্যের এখানে অর্থটা ছিল কি, যে খুলতে তে আছে। এই কারণে আমরা দ্বিতীয় ভার্বটা ইনফিনিটিভ দিয়ে করেছি। পঞ্চম বাক্যে যেটা আছে, তাহাদের এখনই যাইতে হবে। তো যাইতে, এখানেও তে আছে, দ্বিতীয় ভার্ব এখানে তে আছে। তো দেয়ার টু স্টার্ট অ্যাট ওয়ান্স।
তো বন্ধুরা আর এই মেইন ভার্বের পরে টু স্টার্ট একটা সেকেন্ড ভার্ব আসছে। তো মেইন ভার্ব আর এর অবজেক্ট হিসেবে ইনফিনিটিভ অর্থাৎ নাউন হিসেবে কাজ করেছে এখানে টু স্টার্ট। তো বন্ধুরা এইভাবে তোমরা একটা বাক্যের অর্থাৎ দ্বিতীয় ভার্ব অর্থাৎ মেইন ভার্বের পরে যদি আরেকটা ভার্ব আসে এবং সেই ভার্বের বাংলা অর্থ যদি ইতে, তোমরা বোর্ড দেখো যদি ইতে বা সংক্ষেপে তে বোঝায় তো সেই ক্ষেত্রে আমরা ইনফিনিটিভ ইউজ করব অর্থাৎ টু প্লাস ভার্বের বেস ফর্ম ইউজ করব। আশা করি বন্ধুরা তোমরা এইভাবে যত বাংলা বাক্য আসবে তোমরা সেই বাক্যে ইনফিনিটিভের ব্যবহারটা তোমরা সঠিকভাবে করতে পারবে। শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা দেখব হচ্ছে পার্টিসিপল। পার্টিসিপল হচ্ছে একটা ডাবল পার্টস অফ স্পিচ, এটা একটা নন ফাইনাইট ভার্ব অর্থাৎ এটা একই সাথে ভার্ব এবং অ্যাডজেক্টিভের কাজ করে। তো বন্ধুরা তোমরা একটু বোর্ড খেয়াল করো যে বাংলা বাক্যে ইয়া অন্ত মান অর্থাৎ ক্রিয়া শেষে যদি ইয়া অন্ত মান থাকে সেই ক্ষেত্রে আমরা পার্টিসিপল, প্রেজেন্ট পার্টিসিপল এবং পারফেক্ট পার্টিসিপল এই দুইটা ইউজ করতে পারি। অর্থাৎ পার্টিসিপল তিন ধরনের, প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল এবং পারফেক্ট পার্টিসিপল। তাহলে ইয়া অন্ত মান এগুলো যদি কোনো ভার্বের শেষে থাকে সেই ক্ষেত্রে আমরা প্রেজেন্ট পার্টিসিপল এবং পারফেক্ট পার্টিসিপল দিয়ে বাক্য গঠন করতে পারি। তো এখানে বাংলা বাক্য থেকে ইংরেজি বাক্যে প্রেজেন্ট পার্টিসিপল এবং পারফেক্ট পার্টিসিপলের কতগুলো প্রয়োগ দেখানো হয়েছে, তোমরা বোর্ড খেয়াল করো। প্রথম বাক্যটা একটু দেখি, ইহা শুনিয়া তিনি খুব দুঃখিত হইলেন। তাহলে শুনিয়া ইয়া আছে বন্ধুরা, এখানে দেখো এই ক্রিয়া শেষে ইয়া। তো ইয়া আমরা জানি যে ইয়া অন্ত মান এগুলো থাকলে আমরা কী করবো, প্রেজেন্ট পার্টিসিপল বা পারফেক্ট পার্টিসিপল দিয়ে বাক্য গঠন করবো। তো শুনিয়া এখানে ইয়া আছে, তো অন হিয়ারিং দিস হি ফেল ভেরি স্যাড। তাহলে এখানে হিয়ারিংটা হচ্ছে এখানে প্রেজেন্ট পার্টিসিপল। দ্বিতীয় সেন্টেন্সটি, কাজটি শেষ করিয়া আমরা খেলিতে গেলাম। তাহলে এখানে শেষ করিয়া, তো বন্ধুরা দেখো যে হ্যাভিং ডান দ্য ওয়ার্ক উই ওয়েন্ট টু প্লে, এখানে পারফেক্ট পার্টিসিপল দ্বারা বাক্য গঠন করা হয়েছে। অর্থাৎ হ্যাভিং প্লাস ভার্বের ভিতরি অর্থাৎ পাস্ট পার্টিসিপলকে পারফেক্ট পার্টিসিপল বলে। তো হ্যাভিং ডান দ্য ওয়ার্ক উই ওয়েন্ট টু প্লে, হ্যাভিং ডানটা এখানে হচ্ছে পারফেক্ট পার্টিসিপল। এরপর তৃতীয় সেন্টেন্সে দেখো যে ঘুমন্ত সিংহকে জাগাইও না। তো ডু নট রাউজ দ্য স্লিপিং লায়ন। তো ঘুমন্ত বন্ধুরা এই ক্রিয়া শেষে দেখো অন্ত আছে, তো অন্ত থাকলে সেটা আমরা কি করব, ইয়া অন্ত মান থাকলে আমরা প্রেজেন্ট পার্টিসিপল দিয়ে বাক্য গঠন করব। তো এখানে দেখো স্লিপিং এটা হচ্ছে এখানে প্রেজেন্ট পার্টিসিপল অর্থাৎ এটা অ্যাডজেক্টিভের কাজ করেছে। অর্থাৎ এরপরে আমরা দেখব চতুর্থ সেন্টেন্স, করিম একটি উড়ন্ত পাখিকে গুলি করিয়া মারিল। তো উড়ন্ত এই দেখো এই ক্রিয়া শেষে কি আছে, অন্ত আছে, উড়ন্ত। তো করিম শট ডেট এ ফ্লাইং বার্ড, তাহলে পাখিটা কেমন ছিল, উড়ন্ত ছিল। তাহলে এখানে ফ্লাইংটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল অর্থাৎ এটা অ্যাডজেক্টিভের কাজ করেছে। অর্থাৎ পাখিটা কেমন ছিল, উড়ন্ত ছিল, উড়ন্ত অবস্থায় ছিল। তো এটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল। বন্ধুরা এরপরে আমরা দেখব হচ্ছে পঞ্চম সেন্টেন্স, চলন্ত রেলগাড়ি থেকে লাফ দিও না। ডু নট জাম্প ফ্রম এ রানিং ট্রেন। তাহলে এখানেও দেখো চলন্ত অন্ত আছে, এই ক্রিয়া শেষে অন্ত আছে। তাহলে এটাও প্রেজেন্ট পার্টিসিপল দ্বারা বাক্য গঠন করা হয়েছে যে ট্রেনটা কোন অবস্থায় ছিল বা কেমন অবস্থায় ছিল, চলন্ত অবস্থায় ছিল। তাহলে রানিংটা হচ্ছে এখানে প্রেজেন্ট পার্টিসিপল অর্থাৎ এটা অ্যাডজেক্টিভের কাজ করেছে। বন্ধুরা তোমরা জানো যে অ্যাডজেক্টিভ পার্টিসিপলটা অ্যাডজেক্টিভের কাজ করে। তো এই ক্ষেত্রে আমরা বাংলা বাক্যের শেষে যদি দেখি যে ইয়া অন্ত মান, তাহলে আমরা প্রেজেন্ট পার্টিসিপল এবং পারফেক্ট পার্টিসিপল দ্বারা বাক্য গঠন করব। তো আরেকটা পার্টিসিপল আছে সেটা হচ্ছে ফার্স্ট পার্টিসিপল অর্থাৎ পাস্ট পার্টিসিপল আমরা কখন ব্যবহার করব বাক্যে, অর্থাৎ আমরা যেই মুহূর্তে কথা বলছি অর্থাৎ কথা বলার আগে যেই কাজটি ঘটে গিয়েছে বা হয়ে গিয়েছে এরকম বোঝাতে বাংলা বাক্যের থেকে ইংরেজিতে সেটা পাস্ট পার্টিসিপল ব্যবহার করা হয়। তো আমরা এখন কিছু পাস্ট পার্টিসিপলের বাংলা থেকে ইংরেজি বাক্যে প্রয়োগ দেখব। শিক্ষার্থী বন্ধুরা পার্টিসিপলের যে তিনটি প্রকার অর্থাৎ প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল এবং পারফেক্ট পার্টিসিপল। তো প্রেজেন্ট পার্টিসিপল এবং পারফেক্ট পার্টিসিপল এই দুটার মধ্যে একটা মিল আছে, সেটা আমরা ব্যবহারটা আগে দেখিয়েছি। এখন আমরা দেখব হচ্ছে পাস্ট পার্টিসিপল অর্থাৎ পাস্ট পার্টিসিপল বাংলা বাক্যে কখন বসে। বন্ধুরা পাস্ট পার্টিসিপল তোমরা বুঝতেই পারতেছো অর্থাৎ যে কাজটা তুমি যে মুহূর্তে বলতেছো অর্থাৎ
সেই বলার মুহূর্তেই যে কাজটা আগে ঘটে গিয়েছে এরকম বোঝাতে পাস্ট পার্টিসিপল ব্যবহার করা হয়। তো বন্ধুরা একটু খেয়াল করো, প্রথম উদাহরণটা একটু খেয়াল করো, ভাঙা বোতলগুলো রাস্তায় পড়েছিল। অর্থাৎ আমি যেই মুহূর্তে বলেছি কথাটা তার আগেই কিন্তু বোতলগুলো ভেঙে গিয়েছিল বা ভেঙে ফেলা হয়েছিল এবং সেগুলো রাস্তায় ফেলে দেওয়া হয়েছিল। তো আমার বলার মুহূর্তর আগেই কাজটা হয়ে গিয়েছিল। তো দেখো, দ্য ব্রোকেন বটলস ওয়ার লাইং ইন দ্য স্ট্রিট। তো ব্রোকেন বোতল, অর্থাৎ এখানে বোতলগুলোর অবস্থা কেমন ছিল। তো বন্ধুরা তোমরা জানো যে পার্টিসিপলগুলো অ্যাডজেটিভের কাজ করে, অর্থাৎ অ্যাডজেটিভ যেখানে যেখানে বসতে পারে অর্থাৎ পার্টিসিপলগুলো সেখানে সেখানে বসতে পারে। তো দেখো এখানে বোতলগুলোর অবস্থা প্রকাশ করছে, ব্রোকেন বটলস। তাহলে ব্রোকেনটা এখানে হচ্ছে পাস্ট পার্টিসিপল। দ্বিতীয় সেন্টেন্স আমরা দেখি, তিনি একজন অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী। অর্থাৎ তুমি যেই মুহূর্তে কথাটা বলছো তার আগেই কিন্তু তিনি রিটায়ার্ড নিয়ে ফেলেছেন, অর্থাৎ কাজটা আগেই ঘটে গিয়েছে। অর্থাৎ এরকম বোঝাতে পাস্ট পার্টিসিপল ব্যবহার করা হয়। অর্থাৎ অফিসার, অর্থাৎ গভর্নমেন্ট অফিসারটা কেমন ছিলেন, তার অবস্থানটা কী ছিল, অর্থাৎ রিটায়ার্ড। হি ইজ আ রিটায়ার্ড গভর্নমেন্ট অফিসার। তাহলে এখানে রিটায়ার্ডটা হচ্ছে পাস্ট পার্টিসিপল, এটা অফিসারের বর্তমান অবস্থাকে প্রকাশ করছে, অর্থাৎ এটা অ্যাডজেটিভের কাজ করছে। তৃতীয় সেন্টেন্স আমরা দেখব, রোম নগরী একদিনে নির্মিত হয়নি। অর্থাৎ তুমি যেই মুহূর্তে কথাটা বলছো তার আগেই কিন্তু এই কাজটা ঘটে গিয়েছে, অর্থাৎ রোম ওয়াজ নট বিল্ট ইন আ ডে। তাহলে এখানে বিল্ট এটা হচ্ছে পাস্ট পার্টিসিপল। বন্ধুরা এটা অ্যাডজেটিভের কাজ করেছে। চতুর্থ সেন্টেন্সে দেখো, আমি একটি ভগ্ন বাড়ি দেখলাম। অর্থাৎ তুমি যেই মুহূর্তে বাড়িটা দেখছো তার আগেই কিন্তু বাড়িটি ভগ্ন হয়ে গেছে, অর্থাৎ পরিত্যক্ত হয়ে গেছে অথবা ধ্বংস অবস্থায় হয়ে গেছে। আই স এ রুইন্ড হাউস, অর্থাৎ বাড়িটির অবস্থাটা প্রকাশ করছে, রুইন্ড। তো এখানে এটা অ্যাডজেটিভের মতো কাজ করছে। বন্ধুরা যত পার্টিসিপল আছে সেগুলো কিন্তু অ্যাডজেটিভের কাজ করে। অর্থাৎ পঞ্চম বাক্য, জাপানের তৈরি গাড়িটি দ্রুত চলে। কোন জায়গার তৈরি গাড়ি? জাপানের তৈরি। এখানে কারটাকে মডিফাই করছে, অর্থাৎ দ্য কার মেড ইন জাপান রানস ফাস্ট। তাহলে এখানে মেড এটা হচ্ছে পাস্ট পার্টিসিপল, অর্থাৎ তুমি যেই মুহূর্তে কথাটা বলছো তার আগেই কিন্তু গাড়িটা তৈরি হয়ে গেছে। তো বন্ধুরা এরকম বোঝাতে, অর্থাৎ তুমি যেই মুহূর্তে কথা বলছো তার আগেই যেই ঘটনাটি ঘটে গিয়েছে বা যে কাজটি ইতিমধ্যে সম্পূর্ণ হয়ে গিয়েছে সেই ঘটনাটা বোঝাতে পাস্ট পার্টিসিপল ব্যবহার করা হয়। তো বন্ধুরা তোমরা একটা জিনিস লক্ষ্য করবে যে পার্টিসিপল হচ্ছে অ্যাডজেটিভের কাজ করে, অর্থাৎ অ্যাডজেটিভ নাউনের ব্যাপারে কথা বলে। তো পার্টিসিপলও নাউনের ব্যাপারে কথা বলে, অর্থাৎ বাক্যে কোনো নাউনের পজিশন বা অবস্থান কেমন সেটা তুলে ধরে। তো বন্ধুরা তোমরা এই নন ফাইনাইট ভার্ব, অর্থাৎ তিন ধরনের নন ফাইনাইট ভার্ব, জিরান্ড, ইনফিনিটিভ এবং পার্টিসিপল, তোমরা এই ব্যবহারগুলো অর্থাৎ বাংলা বাক্য থেকে ইংরেজি বাক্যে প্রয়োগ তোমরা দেখলে আশা করি তোমরা এই ধরনের যত বাংলা বাক্য পাবে সেখানে তোমরা জিরান্ড, ইনফিনিটিভ এবং পার্টিসিপল তোমরা এটা সহজেই ব্যবহার করতে পারবে। তো বন্ধুরা তোমরা একটা বিষয় লক্ষ্য করবে যে জিরান্ড এবং প্রেজেন্ট পার্টিসিপলের ঘটনাটা কিন্তু একই রকম। তো সেই ক্ষেত্রে কোনটা প্রেজেন্ট পার্টিসিপল আর কোনটা জিরান্ড সেটা হচ্ছে বাক্যে ব্যবহারের উপরে নির্ভর করবে। অর্থাৎ আমি একটা উদাহরণ দিয়ে বিষয়টা ক্লিয়ার করব, অর্থাৎ প্রেজেন্ট পার্টিসিপল ভার্সেস জিরান্ড, এই দুইটার মধ্যে পার্থক্য কী এটা আমরা একটা উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করব। তো বন্ধুরা দেখো তোমরা যে জিরান্ড ভার্সেস প্রেজেন্ট পার্টিসিপল, অর্থাৎ একই, অর্থাৎ জিরান্ড এবং প্রেজেন্ট পার্টিসিপলের ঘটনাটা যেহেতু একই সেই ক্ষেত্রে আমাদের কিন্তু একটু তোমাদের একটু কিন্তু তালগোল পাকিয়ে যেতে পারে, অর্থাৎ সমস্যা হতেই পারে। সেটা তোমরা খেয়াল করবে যে বাক্যে ব্যবহারের উপরে ডিপেন্ড করবে যে কোনটা জিরান্ড এবং কোনটা প্রেজেন্ট পার্টিসিপল। যেহেতু জিরান্ড এবং প্রেজেন্ট পার্টিসিপলের ঘটনাটা হচ্ছে ভার্বের বেস ফর্মের সাথে হচ্ছে আইএনজি যোগ করলে জিরান্ডও হয় আবার প্রেজেন্ট পার্টিসিপলও হয়। তো বন্ধুরা একটা উদাহরণ দিই, আমি খেয়াল করো, আমি যদি বলি সুইমিং ইজ আ গুড এক্সারসাইজ, অর্থাৎ সাঁতার কাটা একটা ভালো অনুশীলন। তো বন্ধুরা এখানে দেখো, এখানে সুইমিংটা কিন্তু হচ্ছে জিরান্ড, অর্থাৎ এটা এই ভার্বের অর্থাৎ ইজ ভার্বের সাবজেক্ট হিসেবে বসেছে।
এখানে সুইমিংটা হচ্ছে জিরান, অর্থাৎ জিরান এটা পরোক্ষ হবে নাউনের কাজ করেছে। আমরা জানি কোনো ভার্বের সাবজেক্ট হিসেবে নাউন বসে, তো এখানে জিরান পরোক্ষভাবে নাউনের কাজ করেছে। কিন্তু আমি এই ওয়ার্ডটাই যদি একটু চেঞ্জ করে একটু মডিফাই করে লিখি, দেখো দ্য বয় সুইমিং ইন দ্য পন্ড ইজ নন টু মি, অর্থাৎ পুকুরে সাঁতার কাটা ছেলেটি আমার পরিচিত। তো এখানে খেয়াল করো যে এই সুইমিংটা এখানে কি, এই সুইমিংটা হচ্ছে এখানে প্রেজেন্ট পার্টিসিপল। অর্থাৎ বাক্যে ব্যবহারের উপরে ডিপেন্ড করবে কোনটা জিরান এবং কোনটা প্রেজেন্ট পার্টিসিপল। এখানে কোন ছেলেটাকে বোঝাচ্ছে, অর্থাৎ যেই ছেলেটা পুকুরে সাঁতার কাটতেছে সেই ছেলেটাকে বোঝাচ্ছে, অর্থাৎ সেই ছেলেটি আমার পরিচিত। তো এখানে বন্ধু এই নাউনটাকে মডিফাই করছে সুইমিং। তো দেখো প্রথম বাক্যের সুইমিং ছিল জিরান অর্থাৎ নাউন, আর দ্বিতীয় বাক্যের যেটা দ্য বয় সুইমিং ইন দ্য পন্ড ইজ নন টু মি, অর্থাৎ এই দ্বিতীয় বাক্যের সুইমিংটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, কারণ হচ্ছে এটি বয় অর্থাৎ এই নাউনের ব্যাপারে কথা বলছে। তো বন্ধুরা তোমরা জিরান এবং প্রেজেন্ট পার্টিসিপলের গঠন একই হলো, তোমরা এটা বাক্যে ব্যবহারের উপরে ডিপেন্ড করবে যে এটা কোনটা জিরান এবং কোনটা প্রেজেন্ট পার্টিসিপল। আশা করি তোমরা এই জাতীয় আরও উদাহরণ বই থেকে দেখবে, তাহলে তোমাদের কাছে জিরান, ইনফিনিটিভ এবং পার্টিসিপলের ব্যবহার আরও সহজ মনে হবে। তো আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। আজকে আর নয়, পরবর্তীতে হয়তো ইনশাল্লাহ নতুন কোনো ভিডিও নিয়ে আসবো। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে, নিরাপদে থাকবে। আল্লাহ হাফেজ।